আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পটা হতে পারে আপনাদের দেখা সেরা সাইকো ক্রাইম থ্রিলার গল্প, কারণ আজকে মুখোমুখি হতে চলেছে তিনটে ভয়ঙ্কর পার্টি, যাদের মধ্যে প্রথম পার্টি হলো কোরিয়ার সবথেকে ভয়ঙ্কর মাফিয়া বস ডন লি। এছাড়াও তার অপোজিটে রয়েছে পুলিশ আর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যার কাছে মাফিয়া, পুলিশ বা সাধারণ মানুষ সবাই সমান, কাউকে মারতে সে পিছু হটে না। তো চলুন এই মাথা নষ্ট সিনেমার গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা কোরিয়ার একটা শহরের মাঝখানে একটা সাদা রঙের গাড়ি দেখতে পাই, যার ভেতরে একজন লোক বসে আছে। সে তার চারিদিকে এমনভাবে নজর ঘোরাচ্ছিল যেন সে নিজের জন্য কোনো শিকার খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই তার সামনে একটা কালো রঙের গাড়ি চলে আসে, আর এটা দেখে ওই লোকটা কালো গাড়িটার পিছু নিতে শুরু করে। আর কিছু দূর যাবার পরে সে সোজা ওই কালো গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মেরে দেয়। পেছন থেকে ধাক্কা লাগার কারণে ওই কালো গাড়ির চালক গাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে, আর তারপর সে নিজের মোবাইল ফোন বের করে ইন্স্যুরেন্সের জন্য গাড়ির ক্ষতির ছবিগুলো তুলতে শুরু করে, যাতে করে ইন্স্যুরেন্স কোম্পানি তার এই প্রমাণগুলো দেখে ক্ষতিপূরণ দিতে পারে। কিন্তু সে একেবারেই বুঝতে পারে না যে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসাটা তার জীবনের আসলে সবথেকে বড় ভুল হতে চলেছে। কারণ যখন ওই লোকটা তার গাড়ির ছবি তুলতে ব্যস্ত ছিল, ঠিক তখনই সাদা গাড়ির ভেতরের সেই লোকটা একটা ছুরি বের করে তারপর ওই কালো গাড়ির চালককে এলোপাথারি আঘাত করতে থাকে। এরপর সে তাকে ওই গাড়ির ভেতরে নিয়ে গিয়ে খুন করে ফেলে। আর এখন লাশটাকে একটা জায়গাতে লুকিয়ে রেখে কিলার নিজের গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর পরদিন পুলিশের একটা টিম ঠিক সেই জায়গাতে পৌঁছায় যেখানে আগের রাতে কিলার সেই লোকটাকে গাড়ির ভেতরে খুন করেছিল। এখানে পুলিশ ডিটেকটিভ জং তে সুক সেই লোকটার ডেড বডি খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর তারপর সে গাড়িটার চারিদিকে নজর ঘোরায়। গাড়িটার পেছনে একটা সাদা রঙের দাগ দেখতে পায়, আর এটা দেখে ডিটেকটিভ জং তে সুক এটা বুঝতে পারে যে এই গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। আর সাদা রঙের দাগটা দেখে সে এটাও বুঝে ফেলে যে ধাক্কা মারা গাড়িটার রং আসলে সাদা ছিল। তো এরপর ডিটেকটিভ গাড়ির পেছনে থাকা সেই দাগটার একটা ছবি তুলে নেয়। আর অন্যদিকে আমরা একজন মাফিয়া বসকে দেখতে পাই, যার নাম জ্যাং ডং সু। সে কোরিয়ার অন্যতম ক্ষমতাধর একজন মানুষ। তার কাছে বেশ কিছু আস্তানা রয়েছে এবং সেখান থেকে সে প্রচুর টাকা আয় করতে পারে। কিন্তু আজকাল তার ব্যবসা খুব একটা ভালো চলছিল না, কারণ কোরিয়ার আরেকজন মাফিয়া বস হিও সাং দো তার ব্যবসাতে নাক গলাচ্ছিল। এই কারণে ডংসু সেই মাফিয়া বস হিও সাং দোর কাছে চলে যায় একটা মিটিং করার জন্য। আর মিটিংয়ের সময় সাংদো তাকে বিন্দুমাত্র সম্মানও দেয় না। সে ব্যবসার গুরুত্বপূর্ণ কথা না বলে বসে বসে খাবার খেতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখে ডংসু প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে আর সাংদোর খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। খাওয়া শেষ হলে ডংসু সাংদোকে বলে যে আজকের পর থেকে তুমি আমার ব্যবসায় একেবারে নাক গলাবে না, আর আমিও তোমার ব্যবসার কোনো ক্ষতি করার চেষ্টা করব না। এই কথা শুনে সাংদো শুধুমাত্র মুচকি হাসতে থাকে। সাংদো এই ডিলে অসম্মতি জানানোর আগে তাদের দুজনের বডিগার্ডেরা একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং গালাগালি করতে থাকে। এটা দেখে ডংসু প্রচণ্ড রেগে যায়। সে নিজের জায়গা থেকে উঠে প্রথমেই নিজের গার্ডকে খুবই বাজেভাবে ঘুষি মারে। এরপর সে সাংদোর বডিগার্ডকে চেপে ধরে আর জোর করে মুখের ভেতর থেকে একটা দাঁত একেবারে টেনে তুলে ফেলে। আর এই ভয়াবহ অবস্থা দেখে সাংদোর সকল অহংকার আর ভাব যেন ধুলোয় মিশে যায়। এতক্ষণ সাংদো ডংসুকে একেবারে হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন এই দৃশ্য দেখে সে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর ডংসু সেই গার্ডের ভাঙা দাঁত একটা মদের গ্লাসে ফেলে সাংদোকে সেটা পান করতে বলে। সাংদো ভয়ে ভয়ে সেই মদটুকু পান করে নেয়, আর এভাবেই তাদের দুজনের মাঝে একটা ডিল ফাইনাল হয়ে যায় যে আজকের পর থেকে তারা একে অপরের ব্যবসায় নাক গলাবে না। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে ডিটেকটিভ জং তে সুককে দেখতে পাই, যে কিনা গাড়ির পেছনের ওই সাদা ডাক্তার ছবি তুলেছে। সে তার বসকে আগের রাতের খুনের কিছু প্রমাণ দেখিয়ে বলে যে গত কয়েক মাস ধরে শহরে ঠিক একইভাবে খুন হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা খুনই ছুরি দিয়ে করা হয়েছে। তার মানে শহরে কোনো ভয়ঙ্কর সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, যে কিনা বিনা কারণে সবাইকে মেরে ফেলছে। কিন্তু পুলিশ অফিসার ডিটেকটিভের কোনো কথাই বিশ্বাস করে না এবং তাকে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে বলে। এরপর আমরা ডংসুকে দেখি, যে কিনা সাংদোর সাথে ডিল ফাইনাল করে নিজের গাড়িতে করে একা একা বাড়ি ফিরছিল। ডংসুর গাড়ি যখন একটা নির্জন রাস্তাতে পৌঁছায়, ঠিক তখনই পেছন থেকে কোনো একটা অচেনা লোক তার গাড়িতে ধাক্কা মারে। আসলে এটা সেই একই সিরিয়াল কিলার ছিল, যার নাম কাং কিয়াং হো। সে আগের রাতে ঠিক একইভাবে আরেকটা গাড়িকে ধাক্কা মেরে সেই চালককে খুন করেছে।
কিন্তু আজকে তো আর কিলার জানে না যে আজকে সে যার সঙ্গে ঝামেলাতে জড়াচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর মাফিয়া ডন। তো ডংসু গাড়ি থেকে বাইরে বেরিয়ে নিজের গাড়ির পেছনের দিকটা চেক করে, আর সে দেখতে পায় যে গাড়ির খুব একটা ক্ষতি হয়নি। তাই সে কিলারকে মাফ করে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। আর ডংসু যখনই নিজের গাড়িতে গিয়ে বসতে যাবে ঠিক তখনই কিলার পেছন থেকে এসে ডংসুকে ছুরি দিয়ে আঘাত করে বসে। কিন্তু কিলার এটা বুঝতে পারে না যে সে এবার একেবারে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছে। ডংসু কিলারকে একেবারে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে, তবে কিলারও দমে যাওয়ার পাত্র ছিল না। সে আবারও উঠে দাঁড়িয়ে ডংসুকে ছুরি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে, আর এবার ডংসু প্রচণ্ড রেগে গিয়ে কিলারের হাত থেকে ছুরিটা কেড়ে নেয় এবং সোজা কিলারের বুকেই সেই ছুরি দিয়ে আঘাত করে বসে। এতে করে কিলার খুবই বাজেভাবে আহত হয়ে যায়, আর কিলার এখন খুব ভালোভাবে বুঝে যায় যে এই লোকটাকে মারা মোটেও কোনো সহজ কাজ নয়। তাই সে দৌড়ে নিজের গাড়িতে গিয়ে ওঠে এবং গাড়ি স্টার্ট দিয়ে ডংসুকে রাস্তার মাঝখানে সজোরে ধাক্কা মেরে ফেলে এখান থেকে পালিয়ে চলে যায়। এরপর ডংসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর ডংসুর গ্যাংয়ের লোকেরা তাদের বসের এই ভয়াবহ অবস্থা দেখে রাগে ফেটে পড়ে। তারা ভেবেছিল যে তাদের বসকে নিশ্চয়ই হিও সাংদোর লোকেরাই এভাবে মারার চেষ্টা করেছে। তাই তারা সোজা সাংদোর বারে, আস্তানায় এসব কিছুতে গিয়ে হামলা করে বসে। তারা সাংদোর সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর ভাঙচুর করে, আর সাংদোর দলের লোকেদেরকে খুবই বাজেভাবে পেটায়। তো এখন পরদিন সকালে ডংসুর যখন হাসপাতালে জ্ঞান ফেরে তখন সে তার গার্ডদেরকে বলে যে দেখো, কাল রাতে আমার উপরে হিও সাংদোর লোকেরা আসলে হামলা করেনি, বরং সেটা একজন অচেনা লোক ছিল। আমার ওই লোকটার চেহারা মনে আছে, আর আমি তার গাড়ির নাম্বারটাও নোট করে নিয়েছি। এরপর ডংসু একটা কাগজে কিলারের গাড়ির নাম্বার আর ডিটেলস সব কিছু লিখে দেয়। সে কাগজটা তার এক লোকের হাতে দিয়ে বলে যে কোনো মূল্যে খুব দ্রুত এই লোকটাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। তো কিছুক্ষণ পর পুলিশ ডিটেকটিভ জং তেসুকো ডংসুর কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে তোমার উপরে কে হামলা করেছে। কিন্তু ডংসু ডিটেকটিভকে ওই কিলারের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয় না, কারণ ডংসু নিজে ওই কিলারকে ধরে মারতে চায়। তো যাই হোক, ডিটেকটিভ কোনো ইনফরমেশন না পেয়ে নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে বাইরে এসে ডংসুর গাড়ির তদন্ত শুরু করে দেয়, আর যেখানে সে গাড়ির পেছনের দিকে আগের মার্ডারগুলোর মতো একটা সাদা দাগ দেখতে পায়। এটা দেখে ডিটেকটিভ এটা বুঝতে পারে যে ডংসুর উপরেও সেই একই সিরিয়াল কিলার হামলা করেছে যে গত কয়েক মাস ধরে শহরের মানুষদের নির্মমভাবে মেরে ফেলছে। অন্যদিকে ভেতরে ডংসুর কাছে মাফিয়া ডন হিও সাংদো চলে আসে। সাংদো ডংসুকে বলে যে তোমার লোকেরা কাল রাতে আমার সকল আস্তানায় হামলা করেছে, এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, এখন তোমাকে আমার এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। ডংসু এই কথায় রাজি হয়ে যায় এবং সাংদোকে বলে যে তোমার যা যা ক্ষতি হয়েছে আমি তোমাকে সেই ক্ষতির পুরো টাকা দিয়ে দেব। এবার যাওয়ার আগে সাংদো ডংসুকে নিয়ে মজা করতে করতে বলে যে আমার উপর যদি কেউ তোমার মতো হামলা করতো তাহলে এতক্ষণে আমি ওই কিলারকে ধরে এমন মৃত্যু দিতাম যে হাজার হাজার লোক এটাকে মনে রাখতো। আর যদি এখনও আমি ওই কিলারকে ধরতে না পারতাম তাহলে লজ্জায় আমি নিজেই নিজেকে মেরে ফেলতাম। তো এইসব আজে বাজে কথা শুনিয়ে সাংদো সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ডিটেকটিভ তার অফিসারদেরকে বলে যে ডংসুর গাড়ির পেছনেও ঠিক একই রকমের দাগ রয়েছে, যে দাগ আমি আগের বার খুন হওয়া লোকটার গাড়ির পেছনেও পেয়েছিলাম। তাই আপনি আমাকে পারমিশন দিন যে আমি ডংসুকে জিজ্ঞাসাবাদ করে যেন তার কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে পারি, কারণ ডংসুই একমাত্র লোক যে কিনা নিজের চোখে কিলারকে দেখেও এখনো বেঁচে আছে। তো এখন ডংসুকে জিজ্ঞাসাবাদ করতে পারলে আমরা খুব সহজেই ওই কিলারকে ধরে ফেলতে পারবো। কিন্তু অফিসার ডিটেকটিভকে ডংসুকে জিজ্ঞাসাবাদ করার কোনো পারমিশন দেয় না। এদিকে ডংসু আন্ডারওয়ার্ল্ডে নিজের সম্মান কমে যাওয়া নিয়ে বেশ হতাশ, কারণ সে এখনও সেই কিলারকে ধরতে পারেনি যে তার উপরে হামলা করেছিল। তাই এবার ডংসু ওই কিলারের একটা স্কেচ তৈরি করায়, আর সেই স্কেচটা নিজের দলের একজনকে দিয়ে বলে যে পুরো শহরের আনাচে কানাচে খুঁজে দেখো, আমার যে কোনো মূল্যে এই লোকটাকে দ্রুত জীবন্ত চাই। অন্যদিকে আমরা কিলারকে দেখতে পারি যে কিনা তার পরের শিকার খুঁজে চলেছে। ঠিক তখনই রাস্তায় একটা ট্রাক ড্রাইভার তার চোখে পড়ে যায় যে কিনা কারো সঙ্গে ফোনে কথা বলছিল। আর এবার কিলার ওই ট্রাক ড্রাইভারটাকে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে মেরে ফেলে, আর নিজের শিকার করার নেশা এখনো বাঁচিয়ে রাখে। এরপর সে ওই ড্রাইভারের ট্রাকে উঠে সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর যাবার পরেই সে বুঝতে পারে যে ট্রাকে আরও একজন লোক বসে আছে। কিলার সেই লোকটার উপরেও হামলা করে আর তাকেও মেরে ফেলে, কিন্তু এখানে ভুল করে কিলারের হাত থেকে তার ছুরিটা নিচে পড়ে যায়।
কিলার সেই ছুরিটা না উঠিয়েই সেখান থেকে চলে যায়, আর সে বুঝতেই পারে না যে এই ছুরিটা ফেলে যাওয়ার ভুল সামনে গিয়ে তাকে অনেক বড় বিপদে ফেলতে চলেছে। অন্যদিকে ডংসু কিলারকে এখনো ধরতে না পারার কারণে আন্ডারওয়ার্ল্ডে তার সম্মান ক্রমশ নিচে নেমে যাচ্ছে। কোনো ইনভেস্টর ডংসুর সঙ্গে কাজ করতে রাজি হচ্ছিল না, আর এই সুযোগের পুরো ফায়দা নিয়ে মাফিয়া বস হিও সাংদো নিজের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে নিচ্ছে। এই সব কিছু ঠিক হয়ে যেতে পারে, তবে এই সব কিছু ঠিক করার জন্য ডংসুকে সবার আগে ওই কিলারকে ধরতে হবে। ঠিক তখনই ডংসুর কাছে তার রাইট হ্যান্ড আসে আর ডংসুকে বলে যে আমরা এখনও কিলারকে ধরতে পারিনি ঠিকই, তবে আমরা কিলারের ছুরিটা পেয়ে গেছি, যেটা দিয়ে কিলার গত রাতে আরও 2টো মার্ডার করেছে। এর পাশাপাশি আপনি কিলারের গাড়ির যে নাম্বারটা আমাদের দিয়েছিলেন আমরা সেই গাড়িটাও পেয়ে গেছি। এরপর ডংসুর রাইট হ্যান্ড তাকে আরও বলে যে হিও সাংদোর সাথে আপনি যে ডিলটা করেছিলেন যে আপনারা একে অপরের ব্যবসাতে নাক গলাবেন না, সাংদো কিন্তু সেই নিয়মটা মানেনি। সে আপনার ডিল ভেঙে দিয়েছে, আর সাংদোর লোকেরা এখন আমাদের এলাকায় ব্যবসা শুরু করে দিয়েছে। তাছাড়াও পুরো শহরে এই কথা ছড়িয়ে গেছে যে ডংসু এখন দুর্বল হয়ে পড়েছে, যে কেউ চাইলেই ডংসুকে মেরে ফেলতে পারে। তাই আমাদের খুবই দ্রুত কিছু একটা করতে হবে বস। এই কথা শুনে ডংসু বেশ চিন্তায় পড়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে কিলারকে কিভাবে ধরা যায়। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। পরদিন সে ডিটেকটিভ জং তেসুককে নিজের জায়গাতে ডেকে পাঠায় আর তাকে বলে আমরা দুজনেই ওই কিলারকে খুঁজছি, তাই আমরা দুজন হাত মিলিয়ে নিচ্ছি না কেন? এরপর আমরা দুজন মিলে ওই কিলারকে খুঁজবো, আর এতে করে আমাদের দুজনের কাজই সহজ হয়ে যাবে। সেই সাথে সে ডিটেকটিভকে এটাও বলে যে আমি ওই কিলারের গাড়িটা খুঁজে পেয়ে গেছি, কিন্তু ডংসু ডিটেকটিভকে ছুরির ব্যাপারে কোনো তথ্য জানায় না। তো এবার তারা দুজন একটা ডিল ফাইনাল করে ফেলে। আসলে আগে যে কিলারকে খুঁজে পাবে ওই কিলার তার হয়ে যাবে। ডিটেকটিভ মনে মনে ভাবে যে সে ডংসুর আগেই কিলারকে ধরে কোর্টে পেশ করে দেবে, আর তাহলে তার প্রমোশন হয়ে যাবে। অন্যদিকে ডংসু ভাবছিল যে সে কিলারকে ধরে তাকে কুকুরের মতো পিটিয়ে মারবে। তো যাই হোক, ডিল হয়ে যাবার পরে ডংসু ডিটেকটিভকে একটা ভয়েস রেকর্ডার দেখিয়ে বলে যে তোমার সকল কথা এই রেকর্ডারে রেকর্ড হচ্ছে, তাই তুমি যদি কখনো আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে এই রেকর্ডিং আমি সবার সামনে নিয়ে আসবো। এরপর ডংসু ডিটেকটিভকে কিলারের সেই স্কেচটা ধরিয়ে দেয়, আর ডিটেকটিভ কিলারকে খোঁজার কাজে লেগে পড়ে। সে সবার প্রথমে কিলারের ওই গাড়ির ইনভেস্টিগেশন করে যে গাড়িটা ডংসুর লোকেরা খুঁজে পেয়েছিল, আর এখানে ডিটেকটিভ ওই গাড়ির ভেতর থেকে কিলারের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। এদিকে ডংসু সুযোগের ফায়দা নিয়ে কিলারের সেই ছুরিটা তার এক লোকের হাতে দিয়ে বলে যে যাও গিয়ে হিউ সাংদোকে মেরে ফেলো, কারণ আমি ওর সঙ্গে যে ডিল করেছিলাম সে ওই ডিল ভেঙে দিয়েছে। সে আমার কমে যাওয়া সম্মানের সুযোগ নিয়ে আমার এলাকাতে নিজের ব্যবসা চালাচ্ছে। তো এখন বসের কথা মেনে ডংসুর লোকেরা সোজা সাংদোর বাড়িতে চলে যায়, আর সেখানে সাংদো আরামে ঘুমিয়েছিল। তারা তার মুখের উপরে বালিশ চেপে ধরে তাকে মেরে ফেলে। এরপর তারা খুব চালাকি করে সেই কিলারের ছুরিটা সাংদোর পেটের ভেতরে ঢুকিয়ে দেয়, যাতে করে মানুষের মনে হয় যে সাংদোকে ডংসু নয় বরং সে সিরিয়াল কিলারই মেরেছে। আর ঠিক এমনটাই হয়, কারণ পরদিন পুলিশ যখন সাংদোর বডি ইনভেস্টিগেট করে তখন তারা যে ছুরি দিয়ে সাংদোকে মারা হয়েছিল সেই ছুরিতে কিলারের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়, আর এই ফিঙ্গারপ্রিন্ট কিলারের গাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে একেবারে মিলে যায়। তো এখন খুবই দ্রুত এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে যে শহরে একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে যে খুবই নির্মমভাবে মানুষদের মেরে ফেলছে, যার কাছে সাধারণ মানুষ বা বড় কোনো মাফিয়া কারো মাঝে কোনো তফাৎ নেই, সে সবাইকে মারতে পারে। এরপর পুরো পুলিশ ডিপার্টমেন্ট ওই সিরিয়াল কিলারকে খোঁজার কাজে লেগে পড়ে। কিন্তু ডিটেকটিভ জং তেসুক যখন জানতে পারে যে সাংদোকেও ওই একই কিলার মেরেছে, তখন ডিটেকটিভের এই কথাটা একেবারেই বিশ্বাস হতে চাচ্ছিল না। ডিটেকটিভ বুঝতে পারে যে সাংদোকে আসলে ডংসু মেরেছে, তাই সে সোজা ডংসুর কাছে চলে যায় আর লুকিয়ে লুকিয়ে একটা টেপ রেকর্ডার অন করে ডংসুকে জিজ্ঞাসা করে সাংদোকে কি তুমি মেরেছো? উত্তরে ডংসু বলে যে হ্যাঁ। ডিটেকটিভ ডংসুর এই কথাগুলো তার টেপ রেকর্ডারে রেকর্ড করে নেয়, আর অন্যদিকে পুরো শহরে এখন টিভিতেও এটা দেখানো হচ্ছিল যে একজন সিরিয়াল কিলার হিও সাংদো নামের একজন মাফিয়া ডনকে মেরে ফেলেছে। এদিকে সিরিয়াল কিলার একটা হোটেলে বসে এই খবরটা টিভিতে দেখতে পাচ্ছিল, আর খবরটা শুনে সিরিয়াল কিলার প্রচণ্ড রেগে যায়, কারণ তাকে এমন একটা খুনের দায়ে ফাঁসানো হচ্ছে যেটা সে করেনি। আর এখন পুরো শহরের পুলিশ তার পেছনে উঠে পড়ে লেগেছে ধরার জন্য। তাই ওই কিলার এখন সোজা সাংদোর শেষকৃত্যে চলে যায়। সেখানে অনেক মানুষ এসেছিল, আর তাদের মাঝে ডংসুও ছিল। সাংদোর দলের কেউ জানতো না যে তাদের বসকে আসলে ডংসুই মেরেছে।
কিলার সোজা সাংদোর ছেলের কাছে যায় আর তাকে একটা চিঠি দেয়, যে চিঠিতে লেখা ছিল যে তোমার বাবার খুন আমার ছুরি দিয়েই হয়েছে ঠিকই, কিন্তু তোমার বাবাকে আমি মারিনি, বরং তোমার বাবাকে যে মেরেছে সে এখানকার লোকেদের মাঝেই দাঁড়িয়ে আছে। আর এরপর কিলার ইশারায় ডংসুকে দেখিয়ে দেয়। সাংদোর ছেলে আগে থেকে ডংসুর উপরে সন্দেহ করছিল, আর এখন সে কনফার্ম হয়ে যায় যে তার বাবাকে ডংসুই মেরেছে। তাই সাংদোর ছেলে এখন প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। এদিকে পরদিন ডিটেকটিভ আর ডংসু যখন কিলারের গাড়িতে আরও কিছু প্রমাণ খুঁজে চলেছিল, ঠিক তখনই সাংদোর ছেলে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিজের দলবল নিয়ে ডংসুর উপরে হামলা করে বসে। কিন্তু ডংসু আর ডিটেকটিভ খুবই শক্ত হাতে তাদের মোকাবেলা করে, আর অনেকক্ষণ লড়াই করার পরে তারা দুজন মিলে সাংদোর দলের সবাইকে এক এক করে মেরে ফেলে। এরপর ডিটেকটিভ যখন পুলিশ স্টেশনে পৌঁছায়, তখন একজন লেডি অফিসার তাকে একটা রিপোর্ট দিয়ে বলে যে তুমি আমাকে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলে এটা সেই লোকের রিপোর্ট। তো রিপোর্টটা পাবার পরে ডিটেকটিভ সোজা ওই লোকের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। ডিটেকটিভ পুরো বাড়িটা তল্লাশি করার সময় একটা ফ্যামিলির ছবিও পায়, যে ছবিতে কিলারও ছিল। কিলারের ছবি দেখে ডিটেকটিভ চমকে ওঠে, কারণ এই ছবিটা ডংসুর বানানো স্কেচের সঙ্গে একেবারেই মিলে যায়। ডিটেকটিভ এখন কিলারের আসল চেহারা পেয়ে গেছে, তাই সে সোজা নিজের অফিসে চলে যায় আর কিলারের ব্যাপারে আরও ইনফরমেশন খোঁজার কাজে লেগে পড়ে। অন্যদিকে ডংসু একটা মিটিংয়ে বসে আছে, কিন্তু সেখানে কেউ তার কথা সিরিয়াসলি নিচ্ছে না। শুধু এতটুকুই নয়, সামনে বসে থাকা একটা লোক হঠাৎ করে ডংসুকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে তো ডংসু প্রচণ্ড রেগে যায় আর ওই লোকটাকে কষে একটা থাপ্পড় মেরে দেয়। কিন্তু ডংসু শুধু একটা থাপ্পড় মেরেই থামে না, সে ওই লোকটাকে এমনভাবে পেটাতে শুরু করে যে লোকটা মারের চোটে সেখানে মারাই যায়। এদিকে ডিটেকটিভ ওই কিলারের একটা ফোন রেকর্ডিংয়ের ভয়েস বের করে ফেলে, যেখানে কিলারের ভয়েস পাওয়ার পরে ডিটেকটিভ সোজা ডংসুকে কল করে আর তাকে বলে যে আমি তোমাকে একটা লোকের ভয়েস রেকর্ডিং পাঠিয়েছি, তুমি এটা শুনে আমাকে বলো যে এটা ওই কিলারের গলা কিনা। ভয়েসটা শোনার পরে ডংসু গলাটা চিনে ফেলে আর ডিটেকটিভকে বলে যে হ্যাঁ, এটা ওই কিলারেরই গলা। তো যাই হোক, রাত হতেই ডংসু আর ডিটেকটিভ মিলে তাদের সকল লোকেদের একসঙ্গে করে, আর ডংসু সবার হাতে ওই কিলারের ছবি দিয়ে বলে যে যে কোনো মূল্যে এই লোকটাকে আমার জ্যান্ত চাই। তারপর সবাই কিলারকে খুঁজতে বেরিয়ে পড়ে আর শহরের আনাচে কানাচে খুঁজতে শুরু করে, কিন্তু পুরো শহর তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা কিলারের কোনো খোঁজ পায় না। এদিকে পরের দিন ডংসু রাস্তার একপাশে দাঁড়িয়ে তার গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন আবার খুবই জোরে বৃষ্টিও হচ্ছিল। তখনই হঠাৎ ডংসুর চোখ একটা স্কুল ছাত্রীর উপরে পড়ে, যে কিনা বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছিল। ডংসু একজন গ্যাংস্টার হলেও তার মনটা ছিল খুবই ভালো, তাই সে নিজের ছাতাটা ওই মেয়েটাকে দিতে যায়। মেয়েটা প্রথমে ছাতাটা নিতে রাজি হয় না, কিন্তু ডংসু যখন বারবার জোর করে তখন মেয়েটা ছাতাটা নিয়ে নেয়। ঠিক তখনই ডিটেকটিভ সেখানে এসে পৌঁছায় আর মেয়েটাকে বলে অচেনা মানুষের কাছ থেকে কোনো কিছু নিয়ে একেবারে উচিত নয়, কে জানে তোমাকে এই জিনিসটা যে দিচ্ছে সে হয়তো একজন গ্যাংস্টার। এই কথা শুনে মেয়েটা ডিটেকটিভকে বলে যে আপনাকেই তো আমার গ্যাংস্টার বলে মনে হচ্ছে। এই কথা শুনে ডংসু একটু মুচকি হেসে দেয়। তারপর মেয়েটা ডংসুকে থ্যাংক ইউ বলে বাসে উঠে পড়ে। ডংসু আর ডিটেকটিভ দুজনেই মেয়েটাকে বাসে করে চলে যেতে দেখতে পারে, কিন্তু তারা কেউ ওই লোকটাকে দেখতে পায় না যাকে তারা গত কয়েক মাস ধরে হন্য হয়ে খুঁজে চলেছে। আসলে ওই বাসের পেছনের সিটে সেই সিরিয়াল কিলার বসেছিল, আর দুর্ভাগ্যবশত তারা কেউ কিলারকে দেখতে পায়নি। তো যাই হোক, এখন রাতের বেলা ডিটেকটিভ আর ডংসু তাদের লোকেদেরকে নিয়ে একটা হোটেলে বসে খাবার খাচ্ছিল। ঠিক এমন সময় টিভিতে একটা নিউজ শুরু হয়ে যায়, যেখানে বলা হচ্ছিল যে কিলার আরও একটা মার্ডার করে ফেলেছে, আর এবার সে এক কলেজ ছাত্রীকে মেরেছে। এই খবরটা শুনে ডংসু আর ডিটেকটিভ খুবই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই ডংসুর নজর টিভিতে দেখানো তার ছাতার দিকে পড়ে, যে ছাতাটা সে বাস স্টপে ওই কলেজ ছাত্রীকে দিয়েছিল। এটা দেখে ডংসু বুঝতে পারে যে কিলার ওই মেয়েটাকে মেরেছে যাকে সে আজ সকালে ছাতা দিয়েছিল। মেয়েটার খবর শুনে ডংসু রাগে একেবারে পাগল হয়ে যায়। ডংসু আর ডিটেকটিভ বুঝতে পারে যে কিলার মাত্র কয়েক ঘন্টা আগেই এই খুনটা করেছে, তাই কিলার নিশ্চয়ই আশেপাশেই কোথাও থাকতে পারে। এরপর তারা সবাই মিলে কিলারকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর এবার তারা শহরের সকল রেস্টুরেন্ট, হোটেল, হাসপাতাল সহ প্রত্যেকটা জায়গায় কিলারকে খুঁজতে শুরু করে। আর শেষমেশ একটা হোটেলের মালিককে কিলারের ছবি দেখানোর পরে সে কিলারকে চিনে ফেলে আর তাদেরকে বলে যে হ্যাঁ, কিলার তো এই হোটেলেই থাকে।
এরপর হোটেলের মালিক তাদেরকে কিলারের রুম নাম্বার বলে দেয়, আর তারা কিলারের রুমে গিয়ে দেখতে পায় যে কিলার আসলে রুমে নেই, সে কোনো কাজে বাইরে গেছে। তখন তারা সবাই হোটেলের বাইরে লুকিয়ে কিলারের জন্য অপেক্ষা করতে থাকে, আর অপেক্ষা করতে করতে মাঝ রাত হয়ে যায়, কিন্তু কিলার ঘরে ফেরে না। এটা দেখে তাদের মনে হয় যে কিলার হয়তো তাদের এই প্ল্যানিংয়ের ব্যাপারে জেনে গেছে। তারা ঠিক যখনই সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবছিল, তখনই শহরের মাঝখান থেকে একটা কালো গাড়ি হোটেলের দিকে আসতে শুরু করে। আর ওই গাড়ির ভেতরে অন্য কেউ নয়, স্বয়ং ওই সিরিয়াল কিলার বসেছিল। কিলার যখন হোটেলের কাছে পৌঁছায়, তখন চারপাশের নীরবতা দেখে সে বিপদ কিছুটা আঁচ করতে পারে। সে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে, তাই সে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। আর এটা দেখে ডংসু আর ডিটেকটিভ দুজনেই কিলারের পিছু নেয় তাকে ধরার জন্য। তারা দুজন অনেক দূর পর্যন্ত কিলারের পিছু ধাওয়া করে, আর কিছু দূর যাবার পরে তারা কিলারের গাড়িকে মাঝখানে আটকে ফেলে। কিন্তু তারা কিলারকে ধরার আগেই সে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে শুরু করে। আর তখন তারাও কিলারের পিছু কিন্তু ছাড়ে না, তারা কিলারের পেছনেই দৌড়াতে থাকে। ডংসুর লোকেরাও কিলারের পিছু নেয়, আর শহরের অলিগলির মাঝে কিলার হঠাৎ কোথাও যেন লুকিয়ে পড়ে। তখন তারা সবাই আলাদা আলাদা হয়ে আবারও কিলারকে খুঁজতে শুরু করে, আর এই সুযোগটা কিলার তার কাজে লাগায়। আর সে ডংসুর এক লোকের সঙ্গে লড়াই শুরু করে দেয়, আর লড়াইয়ের এক পর্যায়ে ডংসুর ওই লোকটা কিলারকে ছুরি দিয়ে আঘাত করে খুবই বাজেভাবে আহত করে দেয়। কিন্তু শেষমেশ কিলার ডংসুর ওই লোকটাকে মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডংসু তার ওই লোকের কাছে পৌঁছায়, যে কিনা তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তবে মারা যাবার আগে সে ডংসুকে ইশারায় বলে দেয় যে কিলার কোন দিকে পালিয়েছে। ডংসু সেই পথ ধরে কিলারের পিছু নেয়, আর কিছু দূর যাবার পরে সে মাটিতে কিলারের রক্তের দাগ দেখতে পায়। যে রক্তের দাগ ফলো করে ডংসু একটা বারে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে দুজন মেয়ে গান গাইছে আর কান্না করছে। এটা দেখে ডংসু বুঝতে পারে যে কিলার নিশ্চয়ই ওই রুমের ভেতরে রয়েছে। অন্যদিকে রুমের ভেতরে কিলার নিজেও ডংসুর জন্যই অপেক্ষা করছে। তার প্ল্যান ছিল যে ডংসু দরজা খুলে ভেতরে এলেই সে তাকে ছুরি দিয়ে মেরে ফেলবে, কিন্তু ডংসু দরজা খুলে ভেতরে যাওয়ার বদলে সে সোজা দরজা ভেঙে কিলারের উপরে ঝাঁপিয়ে পড়ে। গত কয়েক মাস ধরে খোঁজা কিলারকে পেয়ে ডংসু সেই দরজার উপরে ফেলে তাকে বেধড়ক মারতে থাকে। সে কিলারকে এতটাই মারে যে কিলারের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এরপর অর্ধমৃত অবস্থায় ওই কিলারকে ডংসু পা ধরে টেনে হিচড়ে নিয়ে যায়। তাকে গাড়িতে তুলে ডংসু নিজের আস্তানার দিকে রওনা দেয়। রাস্তায় ডিটেকটিভ বারবার ডংসুকে কল করে, কিন্তু ডংসু তার ফোন রিসিভই করে না। এতে ডিটেকটিভ বুঝতে পারে যে কিলার এখন ডংসুর কাছেই রয়েছে। ডংসু কিলারকে নিজের আস্তানায় নিয়ে একটা চেয়ারের সঙ্গে বাঁধে, আর তাকে আবারও খুবই বাজেভাবে পেটাতে শুরু করে। কিন্তু এত মার খাওয়ার পরেও কিলার শুধু হেসে যাচ্ছিল। এটা দেখে ডংসু প্রচণ্ড রেগে যায়। সে ঠিক যখন কিলারকে মেরেই ফেলতে যাবে, তখনই ডিটেকটিভ তার গাড়ি নিয়ে ফুল স্পিডে ডংসুর আস্তানায় ঢুকে পড়ে, আর ডংসুকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়। এতে করে ডংসু জ্ঞান হারিয়ে ফেলে, আর তারপর ডিটেকটিভ কিলারকে ধরে গাড়িতে তোলে আর সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে থাকা অফিসার এবং বাকি সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ যেই ভয়ঙ্কর কিলারকে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ধরতে পারছিল না, তাকে একা ডিটেকটিভ ধরে ফেলেছে। খুবই দ্রুত পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে যে কোরিয়ার সব থেকে ভয়ঙ্কর সিরিয়াল কিলার ধরা পড়ে গেছে। অন্যদিকে ডংসু টিভিতে দেখতে পায় যে তার সবগুলো বার এবং আস্তানায় পুলিশ রেড দিয়েছে, আর তার লোকেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কারণ ডংসুর সকল আস্তানার মেশিনগুলো ছিল ফেক, যেগুলো দিয়ে সে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছিল। এই কারণে পুলিশ ডংসুর নামেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে, আর ডংসুর বিরুদ্ধে এই সকল কাজ ডিটেকটিভই করেছে। কিন্তু ডিটেকটিভ এই কাজ করে আসলে কোনো লাভই পায় না, কারণ ইনভেস্টিগেশনের সময় ডিটেকটিভ সিরিয়াল কিলারের বিরুদ্ধে কোনো প্রমাণই দিতে পারে না। সিরিয়াল কিলার হাসতে হাসতে পরিষ্কারভাবে অস্বীকার করে বলে যে আমি কাউকে খুন করিনি। তাছাড়াও ওই কিলার নিজের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করার জন্য নিজের আঙুলগুলো কেমিক্যাল দিয়ে পুড়িয়ে ফেলেছিল, যাতে করে ছুরির সাথে তার ফিঙ্গারপ্রিন্ট আর কোনোভাবে ম্যাচ না করে। আসলে এই কিলারটা অনেক বেশি চালাক ছিল, আর সে এই সকল প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছে। আর প্রমাণ না থাকার কারণে ডিটেকটিভ নিজেও এখন কিছুই করতে পারছে না। ডিটেকটিভ মনে মনে ভাবছিল যে আমি যদি এই কিলারকে ডংসুর কাছ থেকে ছিনিয়ে না আনতাম আর ডংসু ওকে মেরে ফেলতো, তাহলে কতই না ভালো হতো। কারণ এখন
এখন এই কিলারকে ধরার পরেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আমি না তো পাবো কোনো প্রমোশন আর না পারবো ওকে মেরে ফেলতে। এরপর আমরা একটা কোর্টের দৃশ্য দেখতে পাই যেখানে কিলার কোর্টে জজের সামনে বলে যে জজ সাহেব আমি নির্দোষ, আমি কাউকে খুন করিনি। পুলিশ আসল কিলারকে ধরতে না পেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এখানে প্রমাণ না থাকার কারণে জজ নিজেও এই কিলারকে কোনো শাস্তি দিতে পারছিল না। আর ঠিক তখনই পেছনে বসে থাকা মানুষগুলো যাদের পরিবারের সদস্যদের এই কিলার নির্মমভাবে মেরে ফেলেছে তারা সবাই অঝরে কাঁদতে শুরু করে দেয়। প্রমাণ না পাওয়ার কারণে জজ যখন কিলারকে মুক্ত করে দেবে বলে ঠিক করে, ঠিক তখনই প্রসিকিউটর একজন সাক্ষীকে ডেকে পাঠায়। আর এই সাক্ষী অন্য কেউ নয় বরং স্বয়ং জ্যাং ডংসু ছিল। ডংসুই হলো একমাত্র মানুষ যে কিনা এই সিরিয়াল কিলারের হাত থেকে জ্যান্ত ফিরে এসেছে। ডংসুকে দেখার সাথে সাথে এই সিরিয়াল কিলারের মুখের হাসি একেবারে মিলিয়ে যায়। ডংসু জজকে বলে যে জজ সাহেব এটাই সেই লোক যে কিনা আমার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, কিন্তু আমি কোনো রকমে বেঁচে ফিরেছি। তখন কিলারের উকিল নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলে যে আমরা একজন গ্যাংস্টারের কথাই বিশ্বাস করতে পারি না। এর জবাবে ডংসু সেই উকিলকে বলে যে এই কিলার যদি তোমার পরিবারের কাউকে মারতো তাহলে তুমি এইসব কোনো কথাই বলতে পারতে না। এই পুরো সময় কিলার শুধুমাত্র মুচকি মুচকি হাসছিল, কারণ তার খুব ভালো করে জানা ছিল যে এদের কাছে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই আর খুব জলদি সে ছাড়াও পেয়ে যাবে। কিন্তু কিলারকে এভাবে হাসতে দেখে ডংসু প্রচণ্ড রেগে যায়। ডংসু দাঁড়িয়ে নিজের শার্ট খুলে ফেলে আর জজকে নিজের শরীরের ক্ষতচিহ্নগুলো দেখিয়ে বলে যে ওই দিন এই কিলার আমাকে কোথায় কোথায় ছুরি দিয়ে আঘাত করেছে তা আপনি নিজেই দেখতে পারেন। সেই সাথে ওই কিলারের স্কেচটাও সে জজকে দেখায় আর বলে যে এই স্কেচ আমি তখনই বানিয়েছিলাম যখন এই কিলার আমার উপরে হামলা করেছিল। কিন্তু কিলারকে শাস্তি দেবার জন্য শুধুমাত্র এই প্রমাণগুলো যথেষ্ট ছিল না। কিন্তু তখনই ডংসু জজকে বলে যে ওই রাতে যখন এই কিলার আমার উপরে হামলা করেছিল তখন আমিও ওর বুকে ছুরি দিয়ে আঘাত করেছিলাম। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি এই কিলারের শার্ট খুলে দেখতে পারেন। এই কথা শুনে কিলার রীতিমতো ঘাবড়ে যায়। আর তারপর যখন কিলারের শার্ট খোলা হয় তখন সত্যি সত্যি কিলারের বুকের সেই ছুরির আঘাতের চিহ্ন দেখা যায়। এখন কিলার খুবই বাজেভাবে ফেঁচে গেছে, কারণ তার বিরুদ্ধে একেবারে পাক্কাপোক্ত একটা প্রমাণ মিলে গেছে। কিলারের বিরুদ্ধে সকল প্রমাণ পাওয়ার পরে জজ কিলারকে ফাঁসির সাজা শুনিয়ে দেয়। আর এর পাশাপাশি ডংসুর বারে ফেক টাকা ইনকাম করার মেশিন রাখার অপরাধে ডংসুকেও জেলে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তবে কিলারের বিরুদ্ধে সাক্ষ্য দেবার কারণে ডংসুর সাজা বেশ কিছুটা কমে যায়। অন্যদিকে একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে গ্রেফতার করার জন্য ডিটেকটিভের প্রমোশনও হয়ে যায়। আর মুভির একদম শেষের দৃশ্যে আমরা জেলখানার ভেতরের একটা দৃশ্য দেখতে পাই যেখানে ডংসুকে দেখার সাথে সাথে সকল কয়েদিরা তার সামনে মাথা নিচু করে সম্মান জানায়। আর সেখান থেকে কিছুটা দূরে একটা কয়েদি বসেছিল যে অন্য কেউ নয় বরং সেই সিরিয়াল কিলার ছিল। আর এখন এই কিলারকে দেখে ডংসু শুধুমাত্র মুচকি হাসে। আর এখানে আমরা বুঝতে পারি যে ডংসু এই জেলে এসেছে মূলত ওই কিলারের কাছ থেকে নিজের প্রতিশোধ নেবার জন্য। আর পরদিন যখন সেই কিলার গোসল করছিল ঠিক তখনই ডংসু একটা দড়ি নিয়ে তার কাছে যায় আর তাকে বলে তুই যেই খেলা শুরু করেছিলি আজ আমি সেই খেলা শেষ করব। এই কথা শুনে কিলারের গলা একেবারে শুকিয়ে যায় আর ডংসু খুব জোরে জোরে হাসতে শুরু করে। আর এখানে আমরা বুঝতে পারি যে ডংসু এই কিলারকে কি মায়েরটাই না দেবে। যাই হোক, সেটা আমাদের দেখানো হয় না, গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো আমার যে থিওরি সেটা হচ্ছে এই জেলখানায় ডংসু কিলারকে পুরোপুরিভাবে মারবে না, ও ওই কিলারকে প্রতিদিন মারবে কিন্তু আবার জীবন্ত রেখে দেবে। এইভাবে সে টর্চার করবে আর টর্চার করতে করতে আলটিমেটলি হয়তো জেল থেকে বের হবার আগে মেরেও ফেলতে পারে। যাই হোক, গল্পটা কেমন লাগলো? আমার কাছে ভাই গল্প একেবারে অসাধারণ, টপনচ লেগেছে। বাকিটা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।